নমস্কার। শরৎকুমার মুখোপাধ্যায়ের কবিতা পড়ব। শরৎকুমার মুখোপাধ্যায়ের কবিতা। প্রথম কবিতার নাম ইংরেজি নামের ফুল। কে আছো সন্তুষ্ট, হাত তোলো। বলতে না বলতেই সরু কেয়ারির মধ্যে ঠাসবন্দি কসমস, জিনিয়া আরও সব ইংরেজি নামের ফুল সটান দাঁড়িয়ে উঠে ফনা তুলে বলল, আমি আমি। বাগানে একজন মাত্র মতিয়া বেডির চারা ছিল। দুটি একটি কুঁড়ি, প্রবল গন্ধের ভারে অধমুখ। ভাবছিল দুদিন সবুর করলেই সেও জেগে উঠবে। আরেকটু শিশুর একটু জ্যোৎস্না পেলে তবে প্রাণ খুলে বলতে পারবে, আমিও সন্তুষ্ট। কিন্তু তার দুর্ভাগ্য, তৎপর হতে পারে না, কেবল দেরি করে ফেলে। ইতিমধ্যে কসমস, জিনিয়া আরও সব ইংরেজি নামের ফুল দুর্ভাবনাহীন সটান দাঁড়িয়ে পাতাবাহারের মতো ফনা মেলে ফোঁস করে ওঠে, আমি আমি। বাবুদের শৌখিন বাগানে তাই ওদের কদর। যারা আত্মহত্যা করে তাদের প্রচণ্ড ঘৃণা করি। তুমি যদি দুঃখ দাও, সেই দুঃখ মাথা পেতে নেব অথবা নেব না। তুমি যদি সঙ্গীতের নামে আসরে ভুলিয়ে আনো, শুধু অশ্রুপতন শেখাও, তবে জলতরঙ্গের বাটি ভরে নেব আমার চারদিকে। কারণ আমার কোনো প্রত্যাশা ছিল না কোনো দিন। ৩৫ বছর কাল একরকম সংঘর্ষে কেটেছে, আরও ৩০-৩৫ বছর অন্যতর কষ্টে কেটে যাবে আমি জানি। মানুষ বাঁচার লোভে ছটফটায় পৃথিবীতে। উজ্জ্বল সকাল, পতাকা, রঙিন লঘু দিন এলে ভালো, না এলে কি ক্ষতি? তুমি যদি ফিরে ফিরে দুঃখ দাও, সেই দুঃখ কাঁধে নিয়ে দৌড়ব আহ্লাদে। অমন সহজে যদি চুলের কাঁটাটি বুকে বিঁধে দাও, আমি তাকে নতুন বোতাম ভেবে পরে নিতে পারবো না ভেবেছ? জিজিবিষা ছাড়া অন্য লোভ নেই। মানুষ শাবকদের প্রতি ঈষৎ মমত্ব ছাড়া বোধ নেই। তাই যারা আত্মহত্যা করে তাদের প্রচণ্ড ঘৃণা করি। সময় থাকতে কেন? ৩ টাকারটা ৩০ টাকায় হয়ে যাচ্ছে নিলাম। ১০০০ টাকার শৌখিন সামগ্রী এনে ভরে দিয়েছি দোকান। আয়না দেয়া শোকেস থেকে ঠিকরে জ্বলছে বাহার, জ্বলছে আলো। ভিড় করো না তোমরা, এখন কারেন্সি নোট যা আছে সব ঢালো। আরে, আপনি চুপটি করে দাঁড়িয়ে আছেন কেন? এগিয়ে আসুন, জিনিসপত্র ব্যাগের মধ্যে ঢোকান। তাই তো বলি, আপনি কিছু কিনতে চান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন সবাই কেন মুড়ি মুড়কির মতো টাকা ছড়াচ্ছে এইখানে। দোকানদারকে দেখি কেমন হাসতে হাসতে লুটের মন্ত্র জানে। বেশ তো, একটু বসুন। বিক্রিবাট্টা খতম হলে বুকের মধ্যে ঢুকে আপনি নিজেই ওকে
চালিয়ে নিয়ে যাবেন। আমরা শরৎ কুমার মুখোপাধ্যায়ের কবিতা পড়ছি। দুর্দিনে। তোমার দুঃখের দিনে পাশে এসে দাঁড়িয়েছে কারা, কারা হাত রেখেছিল কাঁধে সমবেদনায় মনে রেখো। জ্বরের কপাল যারা জল দিয়ে শীতল করেছে, কম্বলে ঢেকেছে অবসাদ, তাদের সবার কাছে কৃতচিত্ত থেকো। এইসব আপ্তবাক্য শুনলে কার শরীর জ্বলে না? ঋষির মতন মুখ ওই শেয়ালেরা ব্যথা খোঁজে সমবথী হতে। তোমাকে অবল দেখে বিষম আহ্লাদে কেঁদে ওঠে, সাহসে বাড়ায় কাঁধে হাত, অতর্কিতে দিয়ে যায় কৃতজ্ঞতা, হাড়ের ভিতর গ্রন্থিবাত। তার চেয়ে একদল অর্বাচীন বন্ধুর হল্লাও ঢের ভালো। উৎসবের দিনে ওরা বেজে ওঠে, একা রেখে দুর্দিনে উধাও। একটা বেড়াল। একটা বেড়াল রোজ বাড়ির চারপাশ দিয়ে ঘুরে যায়। রোজ সন্ধেবেলা কেঁদে কেঁদে বাড়িটাকে প্রদক্ষিণ করে কিছুক্ষণ। সারি সারি চৌকো, জানলার আলো, গানের শব্দ, বাজনা, তাস খেলার প্রচণ্ড হুল্লোড়। কোনো ফ্ল্যাটে হয়তো নরম নিঃশব্দ অন্ধকার দম্পতির। বেড়ালটা এইসবের বাইরে, বাড়ির চারপাশে একলা নখ গুটিয়ে ঘুরে ঘুরে কাঁদে রোজ কিছুক্ষণ। মনে করিয়ে দেয় এখনো ঢের কান্না আছে কোথাও, এত কান্না থাকা উচিত নয়। বিশ্বাস ভেঙেছিল। বিশ্বাস ভেঙেছিল অনেকদিন আগেই, এখন মূর্তি ভাঙার সময়। সম্রাট পঞ্চম জর্জ নিরুদ্দেশ। তার ক্যানোপির নিচে দাঁড়াতে গান্ধীজি দ্বিধাগ্রস্ত। সাহিত্য সুভাষচন্দ্রের মুখ আকাশের দিকে উন্মিলিত। এই প্রথম পরাক্রান্ত আশুতোষ নাক ঘষছেন ধুলোয়। অকৃতজ্ঞ মানুষ, স্মৃতিহীন মানুষ নরম শরীর খুঁজছে নিষ্ঠুরের মতো। কষ্ট হয়, কিন্তু আমরা প্রতিবাদ করি না, কারণ বিশ্বাস তো ভেঙেছিল অনেকদিন আগেই। এখন শুধু মূর্তিগুলো ভাঙার সময়। বস্তুত কৃষ্ণের চোখ দিয়ে আমরা কুরুক্ষেত্র দেখছি। সারা জীবন ধরে সময় একটু একটু করে নষ্ট হয়ে যায়। চক্রের মতো ঘুরতে ঘুরতে যেন ক্ষয়ে যায় টায়ার। তখনই শুরু হয় মানুষের প্রাতঃভ্রমণ, অর্থাৎ বিনাশ থেকে আত্মরক্ষা। আলমারি শেলফে জমে ওঠে বই, অর্থাৎ স্তূপাকার দ্বিধা। মধ্যবিত্তের জীবন ভাঙিয়ে হয়তো হাত বদল হয় একটু বাস করার জমি। একদিন ওরা হই হই করে ঢুকে পড়বে দেখো, পুড়িয়ে ফেলবে আলমারি ভর্তি বই, ভণ্ডুল করে দেবে আশ্রয়ের আয়তক্ষেত্রটা, সঙ্গী হতে বলবে ওদের দেশ ভ্রমণে। তখনও নষ্ট হয়ে যাবে সময়, ক্ষয়ে যাবে টায়ার, শুধু মনের মধ্যে আর কোনো দ্বিধা থাকবে না।
চাকা। দেখলে তো, দেখতে দেখতে জীবনটা কেটে গেল কেমন অন্য সকলের মতো। পিতামহের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিলাম যেখানে, হইচই করতে করতে সেইখানটায় এসে গেছি প্রায়। এইবার পৌত্রের সঙ্গে হাত ছাড়াছাড়ি হবে। তবুই নাগরদোলায় ভ্রমণ অর্থাৎ পরিক্রমণ কিন্তু বেশ মজার ব্যাপার এবং লাভজনক হয়তো। নিজের কেন্দ্রের চারদিকেই ঘোরে চাকা বারবার, কিন্তু ঘুরতে ঘুরতে গাড়িটাকেও এগিয়ে নিয়ে যায়। আসল কথা, আমাদের চাকা দুটো মাটিতে ঠেকেছিল কিনা, গাড়ি ছিল কিনা আমাদের পিঠের উপর। বন্ধু, তোমাকে বলেছিলাম ওরা কেউ কারো বন্ধু নয়। ওই দেয়াল আর পেরেক, ওই জুতো আর জুতোর মধ্যে পা, ওই বোতল আর ছিপি, ওরা একসঙ্গে থাকে মানায় বলে। ওরা কেউ কারো বন্ধু নয়। একদম আলাদা ধাতুতে তৈরি দুটো করে জিনিস কিভাবে মুখে মুখ দিয়ে বসে থাকে তাই ভেবে তুমি অবাক। আমরা নিজেদের দিকে চেয়ে দেখি না। এক সময় জগৎ সম্পর্কে ওর কৌতূহল ছিল প্রচণ্ড। বিশাল কান দুটো খাড়া করে কোলাহল ও নিস্তব্ধতা শুনতে ভালোবাসত। প্রকাণ্ড লম্বা নাক গলিয়ে জানতে চাইতো প্রত্যেকের ঘরের খবর। এখন হাতিটার কোনো কৌতূহল নেই। বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকে একলা, অনিচ্ছুক কান দুটো নেড়ে মাছি তাড়ায়। প্রকাণ্ড লম্বা নাক একবার উঁচু করে ধরে সূর্যের দিকে, আবার নামিয়ে আনে জলের মধ্যে। সর্বাঙ্গে জল ছিটোয় ঠান্ডা। নিজেকে নিয়েই উদাসীন হাতিটার এখন যাবতীয় খেলা। পরমান্নের বাটি। সিউড়িতে এই সেদিন এক সাঁওতাল বালিকা মেলার মধ্যে জেগে উঠল। মাথায় সাদা পরমান্নের বাটি। তাই না দেখে মেলা ভাঙল। আকাশের সব জানলা গেল নিভে। গৃহস্থেরা ছুটে ফিরল বাড়ি। অন্ধকারে জেগে রইল লজ্জাহীন বিশাল বালিকাটি। ওরা বলল চাঁদ, মেলার মধ্যে কবি ধরার ফাঁদ। আমরা যারা শহুরে লোক বালিকাটিকে ফুসলিয়ে আনলাম। জেনে নিলাম রাতিয়া তার নাম। তারপর এক ভেলার মতো ভাসতে লাগলো অনুচ্ছিষ্ট পরমান্নের বাটি। আমরা শরৎ কুমার মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়লাম। আবার কবিতা নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।